90,000 কোটি টাকা পাচার করে ধরা খাচ্ছেন ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়করা। ইতিমধ্যে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, এটাকে সব ভুয়া। আমরা হচ্ছে বাংলাদেশের শত্রু, আমাদের পরে ভাত নাই। আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। আমি সাম্প্রতিক যদি কয়েকটা উদাহরণ দেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, গত 8 মাসে 90,000 কোটি টাকা পাচার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা এবং সমন্বয়করা। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই সেনাপ্রধান এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন। এইদিকে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। গত 1 সপ্তাহ ধরে আন্দোলন করতে আছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের বাংলাদেশে ভবিষ্যতে কি হতে পারে এবং আমাদের বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক অবস্থা কেমন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই খবর দেখার পর আমার তো ভাই পুরো মাথায় হাত। আরে আমরা ভাবতাম যে আওয়ামী লীগ চোর, লুটপাট করে দেশটারে খালি করছে হাজার হাজার কোটি টাকা। এখন শুনি অন্তর্বর্তী সরকার মানে ইউনূসের সরকার গত 8 মাসে বাংলাদেশ থেকে 90,000 টাকা না কোটি টাকা পাচার হয়ে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। এর মাঝখানে আমরা ওই যে দরবেশ নতুন এনসিপির একটা দেখছি, উপদেষ্টা আসিফের এপিএস এর নাম আসতেছে, হেলথ মিনিস্ট্রির এপিএস এর নাম আসতেছে। এখন এই যে তথ্য আমরা কই পাইলাম? আমরা পাওয়া লাগে না, যিনি পাওয়ার তিনিই পান। তবে তিনার বক্তব্যের মধ্যে একটু ভেজাল আছে। এখন এরকম একটু ভেজাল রাখলে আবার পুরোটাও ভেজাল হতে পারে। মির্জা আব্বাস যথেষ্ট প্রতাপশালী একজন নেতা বিএনপির, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই। কিন্তু কালকে আমরা দেখছি ওই নারায়ণগঞ্জের এক ভাই ওই টাকা না দিলে তিনি বলছে মিল কারখানা পুরাই দিবে। তো পরে উনি আবার রিপোর্ট হওয়ার পর থাইল্যান্ড পালাইতে গেছিল, সামান্য 200 কোটি টাকার মতো কামাইছে। এটার জন্য আবার ওনারে দেশ ছেড়া পালানোর সিচুয়েশন সাংবাদিকরা তৈরি করছিল, পরে গ্রেপ্তার হয়ে গেছে। তবে তিনি কোনো পদ পদবিতে আছেন কিনা সেটা হচ্ছে কথা। আমার ধারণা নাই, কারণ মির্জা আব্বাস ভাই যেহেতু বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই, বুঝেই বলছে, তাই না? ছোটখাটো নাম বেচে, এরকম নাম বেচে অনেকে হইতে পারে, সাবেক কমিটি নাই, অনেকদিন হয়েছে, দাবি করতেই পারে। আচ্ছা যাই হোক, আলোচনা অন্য জায়গায়। তিনি বলছেন যে আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, এটা সত্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের গত 8 মাসেও দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার করেছে না সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত, এটাও সত্য। অনেকের নাম আছে, অনেকের বাবার, অনেকের নিজেদের, কোটি না সারা নাকি ডেলি করে না। বিএনপি যখন এই তথ্য দিচ্ছে, মির্জা আব্বাস ভাই যখন অ্যামাউন্ট উল্লেখ করছেন 90,000 কোটি, হতে পারে 2-1,000 এদিক সেদিক, বাট সংখ্যা মেনশন করছেন। কুমিল্লাতে গতকালকে তিনি গিয়েছিলেন, আমি দেখছি কুমিল্লা উনি গিয়েছেন। আমার অনেক কাছের বিএনপির বড় ভাই যারা আছেন তাদেরকেও দেখছি ওনার সাথে ছবি টবি তুলছেন। যাই হোক, কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবনে বিএনপির বিভাগীয় সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রুকে বিএনপি কেয়ার করে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিদেশে আছেন, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। এই লাইনটা খুবই জরুরি ছিল, খুঁজতেছিলাম এই লাইনটা কই আছে, যাক পাওয়া গেছে। যেমন অনেকগুলা ঘটনা, ওই যে এক মহিলার গরু বিএনপি নেতা নিয়ে গেছে, বাসুর নিয়ে মহিলা আদালতে হাজির, কিন্তু প্রেক্ষাপট কিন্তু আরেকটা কাহিনী আছে। মানে এই মহিলার টাকা দিয়ে লোন দিয়ে গরু কিনা দিছিল, পরে গরুর টাকা টোকা দেয় না দেখা ওই বেটা গরু নিয়ে চলে গেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলে। তো সেই দলের একজন লোক পরে মহিলা বাসুর নিয়ে গেছে, তিনি আবার বহিষ্কার হয়েছেন। অনেক ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। আবার ওই যে পুলিশ জনগণের বন্ধু, এটা ভাইবা যুব দলের এক নেতা, তিনি ওসির ওয়াকি টকি, তো জনগণের টাকা দিয়ে কিনা না নিতেই পারে হয়তোবা, মানে ওসি সাহেবের ওয়াকি টকি নিয়ে তিনি মাঝখানে চেয়ারে বসছেন, সম্মান দিচ্ছে ওনারে পুলিশ। এরপরও একদল লোক বলবে পুলিশ জনগণের বন্ধু পাবে না। বিএনপি ক্ষমতায় আইছে, যদি ক্ষমতায় থাকতো তাহলে বানতাম। আজকে যদি এখানে বসতো, কি কয়, হ্যাঁ সার্জিস, তাহলে ভাবতাম ভাই দেখেন পুলিশ জনগণের বন্ধু, এটা মাঝে মাঝে প্রমাণিত হয়। তো তিনি ওয়াকি টকি নিয়ে, সরকারের টাকা মানে আমার টাকাই তো সেই জন্য ওয়াকি টকিটা নিয়ে বসছে, এটা বিচার করে দিছে। এইটা নিয়ে হ্যাটার্সরা আবার কি জানি লেখে ফেসবুকে, এরকম হয়। বাট এগুলো বন্ধ করতে হবে, হ্যাঁ, নাহলে দলের ভাবমূর্তি নষ্ট হবে।
হুট করে বিএনপি ক্ষমতায় চলে যাবে, পরিবেশটা কিন্তু এরকম না। যারা বিচক্ষণ মানুষ, অন্তর্দৃষ্টি আছে, তারা কিন্তু বুঝতে পারতেছেন জামাতের নিবন্ধন নাই, আগামী মাসে একটা ডেট হয়েছে ফিক্সড, আওয়ামী লীগ তো নাই, এখন মাঠে আছে বিএনপি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে এরপরে টার্গেট বলে বিএনপি বাংলাদেশকে বিরাজ দেয়। আমি এগুলো আবার এত সিফা কথা বুঝি না। যাই হোক, আব্বাস ভাইয়ের কথায় আসি। অনেকে বলেন যে তিনি বলছেন, অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন। আমি তাদের বলবো তারেক অবশ্যই দেশে আসবেন, সময় হলে আসবেন। মাথায় রাখতে হবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, তাই তারেক রহমানকে ভেবে চিন্তে এগোতে হবে। বিদেশে বসেই বিএনপির কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন। তো এখানে তিনি বলছেন আবার ওইটাও যে অনেক সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদেরকে অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাগিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। সুন্দর কথা, এই কথাটা পছন্দ হয়েছে। এমন অনেক জায়গায় ঘটছে, বিএনপি কাজগুলো করছে। মানে আমাদের আলোচনা হচ্ছে এই যে 90,000 কোটি টাকা আসলে মানে কেমনে কি, এই যে অভিযোগ মির্জা আব্বাস আনছেন, সরকার কি এটার উত্তর দিবেন নাকি অ্যাজ এ ডায়লগ হিসাবে পাস হয়ে যাবে? আসসালামু আলাইকুম দর্শক। রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। আমি সাম্প্রতিক যদি কয়েকটা উদাহরণ দেই, আজকের উদাহরণটা হলো কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তারা 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। শাহবাগ থানা এলাকায় যখন এই অবস্থা, তার কাছেই কাকরাইলে জড়ো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সমাবেশে যোগ দিতে আসছে একের পর এক বাস এবং বাসে ভর্তি করে, এবং এমন এক আন্দোলন, যে আন্দোলন শিক্ষার্থীর থেকে শুরু করে ভিসি সবাই মিলে আন্দোলন করছে 3 দফা দাবি আদায়, এবং এটা গত কয়েকদিন ধরে চলছে। এই আন্দোলন থামাতে যে বা তাদের উদ্দেশ্যে বক্তব্য এসে মাহফুজ আলম দেখলাম যে তার মাথায় একটা বোতলও পড়লো, তিনি বক্তব্য শেষ না করেই চলে গেলেন। তারপর থেকে এই আন্দোলন বা সমাধানের জন্য, দাবি পূরণের জন্য কোনো আলোচনা নেই। এবং এটা কার নিয়ন্ত্রণে? বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। বাস আসছে সকাল থেকে একের পর এক বাস, এবং কাকরাইল এলাকা একেবারে সয়লাভ হয়ে গেছে শিক্ষার্থী শিক্ষকদের পদভারে বা তাদের অবস্থানে। অন্যদিকে বললাম যে টেলিভিশনে এই মুহূর্তে স্ক্রলে যাচ্ছে যে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা, ছাত্র দলের নেতা কর্মীরা 48 ঘন্টার মধ্যে তারা এইটার বিচার চায়। অন্যদিকে দেখেন গত 2 দিন থেকে নগর ভবন প্রতিদিন সকাল থেকে ঘেরাও হয়ে আছে যে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ নেওয়ার দাবিতে। উচ্চ আদালত রায় দিয়েছে, ট্রাইব্যুনাল, যে ইশরাকই হচ্ছেন মেয়র। তারপর গেজেটও প্রকাশ হয়েছে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নিচ্ছে না। তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় চায় না যে শপথ নেওয়ার মধ্য দিয়ে ইশরাক হোসেন মেয়র হিসেবে তার পদে বসুক। তো এটা নিয়েও কোনো আলোচনা নেই। অর্থাৎ যতগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলি ঘটছে, কিন্তু কোনো সমাধানের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেই। যার কারণে খেয়াল করেন গত কয়েকদিন থেকে মানে এক ধরনের অচলাবস্থা রাজধানী, বিশেষ করে এই শাহবাগ থেকে শুরু করে এই দক্ষিণ দিকটা একেবারে অচলাবস্থা। আর তার প্রভাবে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব ব্লক হয়ে আছে। পুরো কর্ম ব্যস্ত সময়ে, অর্থাৎ দিনের বেলায় আপনি কোথাও মুভ করতে পারবেন না, গাড়ি ঘোড়া যানবাহন সব অচল স্থবির হয়ে আছে শহর। এগুলো সমাধানের কোনো উদ্যোগ আয়োজন নেই। কিভাবে চলছে এখন? তার আগে দেখেন কয়েক দিনের আন্দোলনের পর সরকার দাবি মেনে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই আন্দোলনটাও হতে দিয়েছে সরকার, বাধা দেয়নি এবং দাবিও পূরণ হয়েছে। এখনো যে আন্দোলন চলছে, কখনো কখনো বাধা দিচ্ছে, কিন্তু সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বা অন্যান্য পেশা শ্রেণীর মানুষ তারা আন্দোলন অব্যাহত রেখেছে। কিন্তু সমাধানের কিন্তু কোনো আলামত দেখা যাচ্ছে না, এবং ধীরে ধীরে মনে হচ্ছে যেন একটা নৈরাজ্যের অবস্থার দিকে চলে যাচ্ছে। সামনে ঈদ, ঈদের পর বিএনপি নিশ্চয়ই তার দাবি নিয়ে, নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামবে। তখন পরিস্থিতি কি হবে কল্পনা করেন, যে সবাই তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামছে। এইভাবে যদি সবাই দাবি আদায়ের জন্য রাস্তায় নামে আর সরকার যদি চুপচাপ থাকে, নির্বিকার থাকে, তাহলে পুরো পরিস্থিতির একটা নৈরাজ্যের দিকে যাবে, এবং সম্ভবত সেই দিকেই চলছে। কেননা এই সংকটগুলো সমাধানের কোনো নেই। এই যে একটা ব্যতিক্রমী আন্দোলন, ভিসি থেকে শুরু করে শিক্ষার্থী সবাই মিলে কাকরাইলে অবস্থান নিয়ে বসে আছে কয়েকদিন থেকে। আজকে জুম্মার নামাজের পর তারা গণ অনশনে চলে যাবে। তাহলে ফলাফল কি হবে, কি দাঁড়াচ্ছে সেটা? কোনো
সমাধানের আয়োজন নেই। কেন ইশরাক মেয়র হতে পারবে না তার কোনো জবাব নেই। উচ্চ আদালত, নির্বাচন কমিশন তাকে মেনে নিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় মেনে নিচ্ছে না। তারপরে এর পাশাপাশি এই যে সাম্য হত্যা, ছাত্র দলের নেতা সরোয়ার্দী উদ্যান এখন পরিষ্কার করা হচ্ছে, সেখানে মানে স্থাপনাগুলো পরিষ্কার করা হচ্ছে, বলা হচ্ছে যে সেখানে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এই হত্যার পেছনে কারা কারা জড়িত, কিভাবে হলো, সেটা নিয়েও কিন্তু নির্বিকার। তো এই অবস্থা যদি চলতে থাকে, মানে সামনে ঈদ এবং ঈদের পর কি পরিস্থিতি দাঁড়াবে দর্শক একটু কল্পনা করুন। যে 36শে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, এটা কি সব ভুয়া? আমরা হয়েছি বাংলাদেশের শত্রু, আমাদের পেটে ভাত নাই। আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা কি মানুষ না? আমরা কি যুদ্ধ করি নাই? এদেশের মধ্যে আমরা রক্ত দেই নাই? আমরা কি এদেশে যে 36শে আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই? আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই, একটা মানুষও আসে নাই। যখন 8-10টা অফিসার কোয়ার্টার থেকে যখন পুলিশ প্রশাসন এলো, তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না। তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাই। যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব, দেওয়ালে 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 লেখা আছে, এটা কি সব ভুয়া? যে 36শে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম, যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব কি ভুয়া? আমরা এখনো মায়ের খাইতেছি। যে ছাত্র সমন্বয়ক ভাইরা আছেন, আপনাদের পাশে যারা আছে, শতকরা 99% আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিচয় পাই নাই। আমরা এখনো হুমকির মুখে আছি। আর যারা ছিল তাদের শত্রু, তারা হয়েছে এখন তাদের দুলা ভাই। আমরা এখন বাংলাদেশের শত্রু, আমাদের পেটে ভাত নাই। আমরা এখনো পুলিশের, জনগণের বড় লোকের এখনো লাঠিচার্জ খাই, এখনো বাংলাদেশে বিচার পাই না। কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে। যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে। আমরা কি জন্য এই বাংলাদেশের মধ্যে 850 জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম, আমরা কি ভুল করেছি বাংলার মাটিতে? আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা সিন্ডিকেট আরো নিয়ন্ত্রণ করতে পারছি না। আগের চাই এখন ডাবল হয়েছে। আমি বাংলা রিক্সা চালাই, যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম, একটা 50 টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে 10 টাকা ট্যাক্স নিয়েছে। আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি? আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা জানতে চাই এই দোসরকে এখনো ধরা কি জন্য হতেছে না, আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হয়েছে না? টাকার বিনিময়ে, মামুর বিনিময়ে? আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না। আর আপনারা বাংলাদেশ কি করবেন আর না করবেন আমাদের বুঝে আসে না। আমরা হয়তো ধুকে ধুকে মরতেছি এই বাংলাদেশে। গতকাল আবার যে মাইরগুলো খেয়েছি আমি মিডিয়ার সামনে আসি না, বিগত 2 মাস পর এলাম, কিন্তু মাইর খাওয়ার পরও আমার অন্তরে সতেছে না। আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই, বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ঢুকাইবো ডিবি অফিসে। আমি আমার এক স্যারের পরিচয় দিলাম, যে নন্দিন গ্রামের ডিআইজি স্যার, আমাদের বগুড়া জেলার স্যারের কাছে আমি ফোন দিয়ে আমি বিচার চাবো। এটা আমার অপরাধ না, এটা জাতির অপরাধ। আর সেই মারগুলো নিম্ন 10-12টা আমার ঘুষি মারিয়ে থাপ্পড় মারিয়ে আমার চোখে ঘুতে মারেছে, কিন্তু বরঞ্চ ওরাই আমাদের ঘুরিয়ে আমাকে নির্মমভাবে হুমকি ধামকি দিয়ে আমাকে দেশ পাইলো। আমি আত্মর রক্ষার ভয়ে আমি রিস্কা নিয়ে পালাইলাম। এদেশে কি বিচার হবে বাংলার মাটিতে? আমরা বিগত যে 1971 সাল থেকে পাই নাই, এখনো মনে হয় জনগণ আমরা পাবো না ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ, এরই মধ্যে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো যে 90,000 কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা পালানোর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার। একই তথ্য বেরিয়ে এসেছে। ইতিমধ্যে কঠোর অ্যাকশনে যাচ্ছেন এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী। সবকিছু মিলিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। প্রিয় দর্শক, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই দেশকে একজন ঠান্ডা রাখতে কি করা উচিত, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাপ্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।